আমাদের আজকের আলোচনার বিষয় হলো ভার্ব এন্ড ইটস ক্লাসিফিকেশন। এটা কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্টে দেখা যায় যে প্রত্যেকটা ভার্সিটিতেই একটা করে কোশ্চেন দেখা যায়, এই টপিক থেকে আমরা প্রায় পেয়ে থাকি। তো আমরা প্রথমে যখন আলোচনা করতে যাব ভার্ব এন্ড ইটস ক্লাসিফিকেশনের ভিতর ভার্ব প্রধানত কত প্রকার। ভার্বকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো ফাইনাইট ভার্ব এবং অন্যটা হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এই যে দুইটা প্রকারভেদ আছে, এর ভিতর ফাইনাইট ভার্বকে আবার আমরা কতিপয় ভাগে ভাগ করতে পারি, অন্যদিকে নন ফাইনাইট ভার্বকেও আমরা কিছু ভাগে ক্লাসিফাইড করতে পারি। আমরা এখন প্রত্যেকটা ভার্বকে কিভাবে ক্লাসিফাই করা যায় এবং সেই ভার্বকে কিভাবে আইডেন্টিফাই করা সম্ভব সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমরা যদি প্রথমে ফাইনাইট এবং নন ফাইনাইট এই যে দুই প্রকার ভার্ব আছে, এই দুই প্রকার ভার্বের ভিতর পার্থক্যের জায়গা কোথায় সেইটা একটু দেখার চেষ্টা করি। ফাইনাইট ভার্ব হলো যে ভার্বগুলোকে আপনি টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন হয় বা পরিবর্তন করা যায়, সেই ভার্বগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব। আমরা যখন বাংলাতে পড়ি ফাইনাইট ভার্ব মানে আমরা কি জানি? বাংলাতে আমরা ফাইনাইট ভার্ব মানে পড়ি হচ্ছে সমাপিকা ক্রিয়া, এবং নন ফাইনাইট ভার্ব মানে আমরা পড়ে থাকি অসমাপিকা ক্রিয়া। বাংলাতে আমরা যখন পড়ি যে সমাপিকা ক্রিয়া কি, যে ক্রিয়া তার অর্থকে সম্পন্ন করতে পারে, আবার অন্যদিকে আমরা অসমাপিকা ক্রিয়া কি পড়ি, যে ক্রিয়া তার অর্থকে সম্পন্ন করতে পারে না। কিন্তু ইংরেজিতে কি আপনি ঠিক এইভাবে বুঝতে পারবেন যে এইটা অর্থ সম্পন্ন করতে পেরেছে কি পারেনি? কারণ অনেক সময় দেখা যায় যে ইংরেজি একটা বাক্যের অর্থই আমরা বুঝতে পারি না। তো সেক্ষেত্রে এই যে বাংলার মতো করে কিন্তু ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বকে শেখা সম্ভব না। তাহলে আমাদের ইংরেজিতে কিভাবে শিখতে হবে? ইংরেজিতে আমরা এখানে যে কথাটা বলেছি, যে ক্রিয়া যে ভার্ব এবং টেন্স পার্সন অনুসারে পরিবর্তন হয় তাকে আমরা বলছি ফাইনাইট ভার্ব। আবার যেটা হচ্ছে টেন্স এবং পার্সন অনুসারে পরিবর্তন হয় না, সেইটাই হলো নন ফাইনাইট ভার্ব। আমরা একটু যদি এখানে যে চারটে এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলোর দিকে একটু খেয়াল করি। প্রথম এক্সাম্পল যেটা দিয়ে আছে, আই কল হিম টু কল ইন এ ডক্টর। এইখানে দেখেন এই বাক্যে দুইটা ভার্ব আছে, একটা কল এবং আরেকটা টু কল। আপনি যখন প্রথম কল এই শব্দের দিকে খেয়াল করবেন তখন দেখবেন এই কলের মাধ্যমে আপনি বলতে পারছেন যে এই যে ভার্বটা এটা হচ্ছে কোন টেন্সে আছে সেটা বলা সম্ভব। কিন্তু পরবর্তীতে যখন দেখছেন টু কল, এটার মাধ্যমে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে এইটা কোন টেন্সে আছে। তাহলে যেটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি এইটা হলো ফাইনাইট ভার্ব, আর যেটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে না পারি সেটা হলো নন ফাইনাইট ভার্ব। ঠিক একইভাবে পরের সেন্টেন্সটাকে যদি আমরা একটু দেখি, আই কল হিম টু কল ইন এ ডক্টর। এইখানে যে কল, এটা দ্বারা আমরা কি আইডেন্টিফাই করতে পারছি যে এটা পাস্ট টেন্সে আছে, অর্থাৎ টেন্সটাকে আইডেন্টিফাই করা যায়। অন্যদিকে এই টু কল দেখে আমরা যদি এই কলটা না থাকতো, টু কল দেখে আমরা আইডেন্টিফাই করতে পারতাম যেটা কোন টেন্সে আছে? অবশ্যই আমরা করতে পারতাম না। যেহেতু এটা দিয়ে আইডেন্টিফাই করা যায় না, তার মানে এটা নন ফাইনাইট ভার্ব। একইভাবে দেখেন এখানে উইল কল, উইল কল যখন আমরা দেখছি আমরা বলতে পারছি যে এটা ফিউচার ইনডিফিনাইট বা ফিউচার টেন্সে আছে, আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারলেন। আবার যখন আমরা কজ ভার্বের সাথে এস ভার্ব যুক্ত আছে, আমরা এটা দেখে বলতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে। তো আমরা এক কথায় যে কথাটা বলতে পারি যে ফাইনাইট ভার্ব হচ্ছে আপনি যখন সেটা দ্বারা টেন্স আইডেন্টিফাই করতে পারবেন। কি আইডেন্টিফাই করা যায়? টেন্স। আমি যদি টেন্স আইডেন্টিফাই করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। অন্যদিকে আমি যদি টেন্সটাকে আইডেন্টিফাই না করতে পারি সেইটাকেই বলবো নন ফাইনাইট ভার্ব। তাহলে এইখানে টু কল বা এই যে চার জায়গায় টু কল আছে, এই প্রত্যেকটা জিনিসই নন ফাইনাইট ভার্ব, কারণ এইটার মাধ্যমে আমরা টেন্সকে আইডেন্টিফাই করতে পারি না। ওকে, আমরা হচ্ছে পরের স্লাইডে একটু চলে যাই। এখন ফাইনাইট নন ফাইনাইট ভার্ব গেল, আমরা নন ফাইনাইট ভার্বকে তিনটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? তিনটা ভাগে। এক নাম্বার হচ্ছে ইনফিনিটিভ, দুই হলো জিরান এবং থার্ড ওয়ান হলো পার্টিসিপাল। পার্টিসিপালের আবার কিছু ক্লাসিফিকেশন আছে, আমরা সেগুলো আসতেছে এক এক করে। তো নন ফাইনাইট ভার্ব যেগুলো সেগুলোকে আমরা ভাগ করতে পারি তিনটা ভাগে। তিন ভাগের প্রথম যে ভাগটা সেটা হলো ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ আমরা যখন করতে যাই, ইনফিনিটিভ আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? ইনফিনিটিভ হলো আমরা যখন দেখব যে কোথাও টু প্লাস V1 আছে, সেইটাকেই আমরা সচরাচর ভাবে জানি যে এটা ইনফিনিটিভ। এর বাইরেও এক ধরনের ইনফিনিটিভ আছে যেটাকে বলা হয় হলো বেয়ার ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ? বেয়ার ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শুধু ইনফিনিটিভ যেটা হচ্ছে টু প্লাস V1, আরেকটা আমরা পাবো সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ যেখানে শুধু V1 থাকে, অর্থাৎ এর পূর্বে কোন রকম টু এর ব্যবহার নেই। অর্থাৎ আমরা যদি দেখি যে বাক্যে কোথাও একটা V1 আছে কিন্তু সেটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে না, যার দ্বারা আমরা টেন্সকে আইডেন্টিফাই করতে পারি না, ফাইনাইট ভার্ব না, তখন ওই V1টা হচ্ছে নন ফাইনাইটের
ইনফিনিটিভ হিসেবে। এখন তাহলে আমরা কখন কখন বুঝবো যে এইটা হচ্ছে ইনফিনিটিভ, এটা নন বেয়ার ইনফিনিটিভ হচ্ছে, আমরা একটু দেখি। প্রথম যে এক্সাম্পলটা দিয়েছি দেখেন, আই লাভ টু প্লে চেস হোয়েন আই ওয়াজ এট এ কলেজ। এই যে টু প্লে যেটা আছে, এই টু প্লেটা কি, যেহেতু টুর পরে ভিয়ন আছে তাহলে এটা হলো ইনফিনিটিভ। এখন পরের উদাহরণটা যদি আমরা একটু খেয়াল করি, আই উইল নট লেট ইউ গো। এই যে কোশ্চেনটা, আই উইল নট লেট ইউ গো, এখন দেখেন এইখানে কি আছে, এইখানে শুধু ভিয়ন আছে। এখন শুধু ভিয়ন আছে কিন্তু এর আগে কিন্তু টু নেই, তাহলে যেহেতু টু নেই তাহলে আমাদের ভিতর কিন্তু একটা কনফিউশন তৈরি হতে পারে যে এইটা কি হবে, এটা ইনফিনিটিভ হবে নাকি বেয়ার ইনফিনিটিভ হবে নাকি ফাইনাইট ভার্ব হবে। এইটা অবশ্যই বেয়ার ইনফিনিটিভ। এখন তাহলে আমি বুঝবো কি করে যে কোন কোন জায়গায় বেয়ার ইনফিনিটিভ বসে, সেই জায়গাগুলো আমরা একটু এখন আলোচনা করব। বেয়ার ইনফিনিটিভ বসে হচ্ছে, আপনি যদি দেখেন যে পজিটিভ ভার্ব থাকে, পজিটিভ ভার্ব কোনগুলো, মেক, তারপর হচ্ছে হ্যাভ, এরপর হচ্ছে লেট, ঠিক আছে, মেক, হ্যাভ, লেট এবং হেল্প। এই ভার্বগুলোর পরে আপনি যদি কখনো দেখেন যে পরবর্তীতে একটা ভি1 এসেছে, এইটা অবশ্যই বেয়ার ইনফিনিটিভ। তাহলে পজিটিভ ভার্বের যে ভার্বগুলো রয়েছে মেক, হ্যাভ, লেট এবং হেল্প, এই চারটা ভার্বের পরে আমরা যদি কখনো দেখি যে আরেকটা ভার্ব এসেছে এবং সেই ভার্বটা ভি1, তাহলে আপনি ওটাকে নির্দ্বিধায় বলে দিতে পারেন এটা হলো বেয়ার ইনফিনিটিভের উদাহরণ। এন্ড সেকেন্ডলি আরো একটা জায়গায় আমরা বেয়ার ইনফিনিটিভ পাবো, সেটা হচ্ছে আমরা মডাল অক্সিলারি গুলো চিনি কিনা। মডাল অক্সিলারি কোনগুলো, যেমন ধরেন উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, এই যে বিষয়গুলো আছে, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো হলো মডাল অক্সিলারি। মডাল অক্সিলারির পরে আমরা ভার্বের কোন ফর্ম বসাই, মডাল অক্সিলারির পরেও কিন্তু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই বা ভি1 ফর্ম যেটা আছে এইটাকে বসাই। তাহলে মডাল অক্সিলারির পরে যে ভি1টা থাকবে এইটাও বেয়ার ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ তো আমরা সচরাচর চিনতে পারবো যে যখন টু প্লাস ভি1 থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ। কিন্তু তাহলে বেয়ার ইনফিনিটিভ কখন হবে, বেয়ার ইনফিনিটিভ হবে যখন আমরা দেখব যে টুটা নেই, এবং সেটা দুইটা ক্ষেত্রে হয়ে থাকে, একটা হলো পজিটিভ ভার্বের ক্ষেত্রে এবং দ্বিতীয়ত হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। যখন পজিটিভ ভার্বের পরে আপনি আরেকটা ভি1 পাবেন ওইটাকে আপনি বেয়ার ইনফিনিটিভ বলবেন, এবং মডাল অক্সিলারির পরে যে ভি1টা বসে ওইটাকে আপনি বেয়ার ইনফিনিটিভ বলবেন। এখন সমস্যা হচ্ছে অনেক সময় বেয়ার ইনফিনিটিভ দিয়েছে কিন্তু অপশনে বেয়ার ইনফিনিটিভ নাই। এরকম যদি হয়ে যায়, ধরেন এই যে বাক্যটা আই উইল নট লেট ইউ গো, এইখানে বেয়ার ইনফিনিটিভ কি অপশনে দেওয়া আছে, নেই। তাহলে বেয়ার ইনফিনিটিভ তো এক ধরনের ইনফিনিটিভ, সুতরাং তখন আমাকে কিন্তু অ্যান্সার করতে হবে কোনটা, ইনফিনিটিভ অ্যান্সার করতে হবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে ইনফিনিটিভ কি। ইনফিনিটিভ হলো টু প্লাস ভি1 যদি থাকে তাকে আমরা বলি ইনফিনিটিভ, এবং যদি কখনো হচ্ছে টুটা না থাকে ওইটাকে আমরা বলে থাকি বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ হতে পারে কয়টা জায়গায়, দুইটা জায়গায় বেয়ার ইনফিনিটিভ হতে পারে। প্রথমত হচ্ছে বেয়ার ইনফিনিটিভ হতে পারে যখন আমরা দেখব যে পজিটিভ ভার্বের এই ভার্বগুলো মেক, হ্যাভ, লেট এবং হেল্প, এই ভার্বগুলোর পরে ভি1 বসতেছে, এটা একটা বেয়ার ইনফিনিটিভ। এবং আমরা যদি দেখি যে মডাল অক্সিলারির পরে যে ভার্বটা বসতেছে ওই ভার্বটাও বেয়ার ইনফিনিটিভ। ওকে, তাহলে ইনফিনিটিভের বিষয়টা ক্লিয়ার। আমরা আমাদের পরের স্লাইডে চলে যাই। আমরা এখন আলোচনা করব নন ফাইনাইট ভার্বের যে তিনটা প্রকার ইনফিনিটিভের পরে দ্বিতীয় যে ক্লাসিফিকেশনটা রয়েছে সেটা হলো জেরান। তাহলে জেরান কখন হয়, জেরান কখন হয় সেটা যদি আমরা একটু দেখি, যখন আপনি দেখবেন যে একটা ভার্ব প্লাস আইএনজি এবং এই ভার্ব প্লাস আইএনজিটা কাজ করছে হলো নাউন হিসেবে। আপনি ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হিসেবে কাজ করে তখন তাকে আমরা বলছি হচ্ছে জেরান। তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হিসেবে কাজ করছে তখন তাকে আমরা বলে থাকি জেরান। আমরা একটু এক্সাম্পল দেখি। প্রথম যে এক্সাম্পল দেওয়া আছে, শি এনজয়স সুইমিং, এই যে একটা। পরেরটাই দেখেন, স্মোকিং কজেস ক্যান্সার। এরপর হি কিপড অন ডুইং, বা জ্যাক লাইকস হার রাইটিং। এখানে সিইং ইজ বিলিভিং, এই যে সিইং বা বিলিভিং এই ওয়ার্ডগুলো কি, এই ওয়ার্ডগুলো হলো জিরান। এখন বিষয় হচ্ছে অনেক সময় আমরা তো আইডেন্টিফাই করতে পারি না যে এটা আসলে নাউন হিসেবে কাজ করছে। তাহলে আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? প্রথমত হচ্ছে আমাকে জানতে হবে নাউন কোন কোন জায়গায় বসে, একটা বাক্যে নাউনের পজিশন কোন কোন জায়গায় হতে পারে। আমরা যদি একটু খেয়াল করি নাউন কোথায় কোথায় বসে, আমরা বলতে পারি নাউন বসে একটা বাক্যে সাবজেক্ট হিসেবে, দ্বিতীয় নাউন বসতে পারে একটা বাক্যে অবজেক্ট হিসেবে। তাহলে সাবজেক্ট হিসেবে যেমন নাউন বসতে পারে, অবজেক্ট হিসেবেও নাউন বসতে পারে। এরপর আপনি যদি কখনো দেখেন পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, কি আছে, পসেসিভ
অ্যাডজেক্টিভ। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো সেগুলো আমাদের একটু জানা দরকার। পসেসিভ অ্যাডজেক্টিভ যেমন ধরেন আমরা বললাম মাই, তারপর আওয়ার, এরপর হচ্ছে ইয়োর, হিজ, হার বা দেয়ার। এই যে শব্দগুলো আছে এইগুলো হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের পরেও যদি আপনি কখনো ভার্ব প্লাস আইএনজি দেখেন তাহলে সে অবশ্যই নাউন হিসেবে কাজ করছে, তার মানে ওইটা অবশ্যই জেরান্ড হবে। নেক্সট ওয়ান হচ্ছে আমরা যদি কখনো দেখি যে প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, আমরা প্রিপজিশনের পরে যত ভার্ব প্লাস আইএনজি পাবো সব ভার্ব প্লাস আইএনজি কি হবে, সেটা হবে জেরান্ড। তাহলে জেরান্ডের আমরা বসার জায়গা যেগুলো দেখলাম, প্রথমত 1 নম্বরে আমরা কি দেখেছি, সাবজেক্ট হিসেবে বসে। আপনি একটু খেয়াল করেন, স্মোকিং কজেস ক্যান্সার, এখানে স্মোকিংটা কি হিসেবে বসছে, স্মোকিংটা অবশ্যই সাবজেক্ট হিসেবে বসছে। তাহলে এটা যেহেতু সাবজেক্ট হিসেবে বসছে, সাবজেক্ট হিসেবে কে কে বসতে পারে, হয় নাউন না হলে প্রোনাউন। স্মোকিংটা তো অবশ্যই প্রোনাউন না, এটা একটা কি নাউন হিসেবে কাজ করছে। তাহলে ভার্ব প্লাস আইএনজি এখানে যেহেতু নাউন হিসেবে কাজ করছে তাহলে আমরা এটাকে বলতে পারি এটা জেরান্ড। প্রথম উদাহরণটাকে যদি আমরা একটু খেয়াল করে দেখি, শি এনজয় সুইমিং, এইখানে আমরা দেখলাম সুইমিং যে শব্দটা আছে এইটা শি এনজয়স সুইমিং, এখানে সুইমিংটা কি হিসেবে কাজ করছে, এই বাক্যে অবজেক্ট হিসেবে কাজ করছে। তো যখন অবজেক্টের জায়গায় কোনো একটা ভার্ব প্লাস আইএনজি বসেছে তখন তাকে আমরা কি বলবো, অবশ্যই তখন তাকে আমরা বলবো হচ্ছে নাউন, এবং নাউন হওয়ার কারণে সে কি হিসেবে কাজ করছে, জেরান্ড হিসেবে কাজ করছে। তারপরে আমরা দেখেন এইখানে কিসের পরে, ডুইংটা আছে ওয়ানের পরে। তাহলে অনটা কি, অনটা হলো একটা প্রিপজিশন। আমরা বলেছিলাম যে কোনো প্রিপজিশন যদি থাকে, প্রিপজিশনের পরে আমরা জানি টু বাদে বাদবাকি সকল প্রিপজিশনের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হয়, যদিও টু এর ক্ষেত্রে মাঝে মাঝে ভার্ব প্লাস আইএনজি হয়। তো এই যে ভার্ব প্লাস আইএনজি আমরা দেখি যে প্রিপজিশনের পরে যে ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে ওই ভার্ব প্লাস আইএনজিটা অবশ্যই কি হিসেবে কাজ করবে, জেরান্ড হিসেবে কাজ করবে। তাহলে এটাও কি, এটা জেরান্ড। নেক্সট ওয়ান আমরা এখানে যদি দেখি, জ্যাক লাইকস হার রাইটিং, এই হারটা কি, হারটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা একটু আগে দেখেছিলাম যে পসেসিভ অ্যাডজেক্টিভ হলো মাই, আওয়ার, ইউর, হিজ, হার বা দেয়ার। তো হারটা যেহেতু হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বসে কার আগে, অবশ্যই নাউনের আগে। তাহলে এইখানে যে রাইটিং শব্দটা আছে এটা কি হিসেবে কাজ করতেছে, এটা নাউন হিসেবে কাজ করছে, এবং এটা যেহেতু নাউন হিসেবে কাজ করছে ভার্ব প্লাস আইএনজি, তাই আমরা একে কি বলবো, একেও আমরা জেরান্ড বলবো। এবং দ্য লাস্ট ওয়ান এখানে যদি আপনি খেয়াল করে দেখেন, সিং, এটা কি হিসেবে বসছে, সাবজেক্ট হিসেবে বসছে। আবার এই যে বিলিভিং, সিংটাই হচ্ছে বিলিভিং, তাহলে সিং যা বিলিভিং তাই। সো এই যে বিলিভিংটা এইটাও এখানে কি হিসেবে কাজ করছে, জেরান্ড হিসেবে কাজ করছে। তাহলে আমরা জেরান্ডটাকে কিভাবে চিনতে পারবো, যদি সেটা আরেকবার আমরা একটু রিভিউ করি। জেরান্ড চেনার উপায় হচ্ছে প্রথমত হচ্ছে ভার্ব প্লাস আইএনজি সেটা নাউন হিসেবে কাজ করে। তাহলে আমাদের বুঝতে হবে ভার্ব প্লাস আইএনজি যখন, আমাদের বুঝতে হবে যে ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হিসেবে কাজ করে সেটা কখন হতে পারে। কয়েকটা ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে কাজ করতে পারে, যে জায়গায় নাউন বসে, যেমন সেটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বসতে পারে, এবং প্রিপজিশনের পরে। এই জায়গাগুলোই যদি আপনি ভার্ব প্লাস আইএনজি পান তাহলে আপনি নিঃসন্দেহে সেটাকে জেরান্ড বলে দিতে পারেন। তো আমরা হচ্ছে জেরান্ডের যে ব্যবহার সেটা আর কি দেখলাম। এখন আমরা হচ্ছে পরবর্তীতে চলে যাব। জেরান্ডের পরে আমরা জেরান্ডের একটা এক্সাম্পল এখানে একটু দেখি। বলা হয়েছে আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং। আমরা যখন বললাম আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, এই যে যেটা বলা হলো, তো টু ওয়াকিং এর ক্ষেত্রে একটু খেয়াল করেন এখানে ভার্ব প্লাস আইএনজি আছে। তাহলে এটা কি হবে, এটা জেরান্ড হবে নাকি অন্য কিছু হবে? দেখেন এই যে টুটাকে একটা প্রিপজিশন, আমরা বলেছিলাম যে প্রিপজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা কি হবে, সেটা হবে জেরান্ড। এখন আপনি বলতে পারেন যে টুর পরে তো হচ্ছে ভিয়ন বসে, তো টুর পরে যখন ভিয়ন বসবে সেটা তো হয়ে যাবে ইনফিনিটিভ, কিন্তু এই টুটার পরে কি বসেছে, এই টুটার পরে বসেছে ভার্ব প্লাস আইএনজি। তো প্রিপজিশনের পরে যখন ভার্ব প্লাস আইএনজি বসে তখন আমরা সেটাকে কি বলবো, তখন আমরা সেটাকে বলবো জেরান্ড। আশা করি জেরান্ড সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসলে আপনি খুব সহজে এবার উত্তর করতে পারবেন। আচ্ছা, এবার আমরা আলোচনা করব পার্টিসিপল নিয়ে। এখন পার্টিসিপল নিয়ে যখন আমরা আলোচনা করতে যাই, পার্টিসিপলের আবার ক্লাসিফিকেশন আছে, সেই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। পার্টিসিপলকে আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? তিনটা ভাগে। এখন সেই তিনটা ভাগ কি কি আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। পার্টিসিপলকে আমরা ভাগ করতে পারি তিনটা ভাগে। প্রথমত হচ্ছে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল একটা। তাহলে পার্টিসিপলের প্রথম ভাগটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দ্বিতীয় যে ভাগটা আছে সেটা হলো
পাস্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপলকে আমরা যে তিন ভাগে ভাগ করতে পারি, প্রথমটা প্রেজেন্ট পার্টিসিপল, দ্বিতীয়টা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এবং লাস্ট ওয়ান যেটা আছে সেটা হলো পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল হলো তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই তিন ভাগে হচ্ছে আমরা পার্টিসিপলকে ভাগ করতে পারি। প্রথমত আমরা এক এক করে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার প্লাস আইএনজি যখন হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। ভার প্লাস আইএনজি যখন কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে আমরা এখানে বলতে পারি ভার প্লাস আইএনজি হবে এবং সেটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ইতোপূর্বেই আমরা যখন জেরান করেছি তখন বলেছিলাম কি ভার প্লাস আইএনজি সেটা কাজ করে হলো নাউনের। অন্যদিকে আমরা যখন প্রেজেন্ট পার্টিসিপল পড়তেছি সেইটাও কিন্তু ভার প্লাস আইএনজি, কিন্তু এইখানে তার কার্যক্রমটা কি হবে? তার কার্যক্রম হবে অ্যাডজেক্টিভ হিসেবে। আমরা যদি দেখি ভার প্লাস আইএনজিটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তখন আমরা তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। তাহলে এখন এই সিচুয়েশনগুলো কখন আসবে? সচরাচর আমরা দেখতে পারি যে যখন আপনি দেখবেন যে একটা ভার প্লাস আইএনজি কোনো একটা নাউনের পূর্বে আছে, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়। কারণ আমরা জানি যে নাউনকে প্রেজেন্ট পার্টিসিপল হলো নাউনকে মডিফাই করে। প্রেজেন্ট পার্টিসিপল কাকে মডিফাই করে? আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল মডিফাই করা হচ্ছে নাউনকে। তাহলে আমরা একটু এই এক্সাম্পলটার দিকে একটু খেয়াল করি। দেখেন, ইট ওয়াজ এ ভেরি এম্বারেসিং সিচুয়েশন। এখানে সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হচ্ছে একটা নাউন। এখন এই নাউনের আগে কে বসেছে? নাউনের আগে একটা ভার প্লাস আইএনজি বসেছে। তাহলে এই সিচুয়েশনটা কেমন? সিচুয়েশনটা হলো এম্বারেসিং। তাহলে আমরা যখন এই নাউনটাকে মডিফাই করতেছি কোনো একটা ভার প্লাস আইএনজি দিয়ে, সে তাহলে কিসের কাজ করতেছে? সে কাজ করছে অ্যাডজেক্টিভের। তো ভার প্লাস আইএনজিটা যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখনই আমরা তাকে বলছি প্রেজেন্ট পার্টিসিপল। এছাড়া আমরা কখন বুঝবো যে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে? আমরা যদি কখনো দেখি যে কোনো একটা বাক্যের শুরুতে একটা ভার প্লাস আইএনজি আছে এবং সেইটা পরবর্তী কোনো একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করতেছে। অর্থাৎ আমরা পার্টিসিপল যুক্ত কোনো একটা যদি ফ্রেজ পাই, যে ফ্রেজের শুরুতে একটা ভার প্লাস আইএনজি আছে, তখন আমরা তাকে বলতে পারি এইটাও প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন, ফিনিশিং দ্য ওয়ার্ক, এখানে ফিনিশ কে করেছে? সে করেছে। তাহলে এই যে সে, হি কে মডিফাই করতেছে, যেহেতু নাউন বা প্রোনাউনকে যখন মডিফাই করে তখন আমরা তাকে বলছি প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন ফাইনাইট ভার্ব গুলো করতে যাব, ফাইনাইট ভার্ব করার ক্ষেত্রে আমরা জানি যে দুই প্রকার ভার্ব আছে। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো? যে ভার্বগুলো পরে কোনো অবজেক্ট আসে না, সেইগুলোকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এইখানে দেখেন, এই যে ওয়েন্ট এর পরে কি কোনো অবজেক্ট এসেছে? না, অবজেক্ট আসে নাই। তার মানে এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। তো যখন আমরা কোনো ইনট্রানজিটিভ ভার্ব পাবো, ইনট্রানজিটিভ ভার্ব এরপরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, ওইটাকেও আপনি বলবেন যে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যে জায়গাগুলোতে বসতে পারে, আপনি দেখবেন যখন কোনো নাউনের পূর্বে ভার্ব প্লাস আইএনজি বসেছে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, বা কোনো একটা ফ্রেজ দিয়ে একটা বাক্য শুরু হয়েছে, সেই ফ্রেজটা ফ্রেজের শুরুতে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে ওইটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। এবং আপনি যদি কখনো দেখেন যে ইনট্রানজিটিভ ভার্বের পরে কি আসে? ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে, তাকেও প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে এইটুক জানার পরে আমাদের আরেকটু বিষয় জানতে হবে। মাঝে মাঝে আমরা কিছু সিচুয়েশন ফেস করি যেখানে আমরা দেখতে পারবো যে একটা নাউনের পূর্বে ভার্ব প্লাস আইএনজি আছে, কিন্তু তারপরও সে প্রেজেন্ট পার্টিসিপল না হয়ে সেটা হয়ে যায় জেরান্ড। তাহলে আমরা এটা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট পার্টিসিপল না হয়ে এটা হয়ে যাবে জেরান্ড? সেটাই আমরা এখন একটু দেখে নিব। আমরা যদি পরের স্লাইডে যাই, আমরা এখানে কিছু এক্সাম্পল আপনাদের জন্য সেট করেছি। প্রথমত দেখেন, লিখেছি সুইমিং পুল, এরপর আমরা লিখেছি হচ্ছে ড্রাইভিং কার বা রানিং ট্রেন, ডর্নিং ম্যান, রিডিং রুম, প্লেইং ক্রিকেট, বার্কিং ডগ, রোলিং স্টোন এবং ফ্লাইং বার্ডস। আমরা এই যে প্রত্যেকটা এক্সাম্পল লিখেছি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা শেষে কি আছে? একটা করে নাউন আছে। প্রত্যেকটা শেষে কি একটা নাউন আছে না? তাহলে নাউন থাকলে তার আগে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সবসময় কি আমি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দিব? না, এক্ষেত্রে সবসময় যদি আমি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দিই, একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাহলে আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, আমরা যখনই ভার্ব প্লাস আইএনজির পরে একটা নাউন পাবো, তখন আমাদের একটু ভাবতে হবে, এটা জেরান্ডও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। তাহলে কিভাবে আমরা ভাববো?
যে শব্দগুলো দেয়া থাকবে আপনি শব্দগুলোকে যদি একটু উল্টা করে লেখেন, যেমন এখানে ছিল কি সুইমিং পুল, আপনি লিখলেন পুল সুইমিং, একটা ওয়ার্ড লিখলাম আমরা, ধরেন পুল সুইমিং। তারপরে যে শব্দটা দিয়ে আছে এটা কি ছিল, ড্রাইভিং কার, আমরা যদি বলি কার, তারপর বললাম হচ্ছে ড্রাইভিং, কার ড্রাইভিং। নেক্সট ওয়ানে যদি আপনি খেয়াল করেন এখানে কি ছিল, রানিং ট্রেন, আমরা যদি বলি ট্রেন রানিং। আমরা কি করছি, আমরা প্রত্যেকটাকে একটু উল্টা করে দিচ্ছি, মানে ইনভার্স করে দিচ্ছি, যে যেমন ছিল তাকে উল্টা করে দিচ্ছি, পরেরটাকে আগে নিচ্ছি, আগেরটাকে পরে। যেমন ধরেন ড্রোনিং ম্যান, আমরা বললাম ম্যান, তারপর কি বলবো ড্রোনিং, ম্যান ড্রোনিং। এরপরে ধরেন হচ্ছে রিডিং রুম, আমরা কি বলবো রুম, তারপর হচ্ছে রিডিং। এইভাবে করে আমরা কি প্রত্যেকটাকে একটু ইনভার্স করে দিতে পারি না? এখন এই ইনভার্স করার পরে আমাদের কাজ আছে মাঝখানে একটা ভার্ব দিয়ে দেন, একটা বি ভার্ব দিয়ে দিই। ধরেন এই যে প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে বি ভার্ব দিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটা আমরা কি দিলাম, ইজ ব্যবহার করেছি। তাহলে এই কয়টা উদাহরণে যদি আমরা একটু খেয়াল করে দেখি, প্রথমটা কি ছিল, পুল ইজ সুইমিং। আপনি একটু ভাবেন তো, পুল কি সুইম করতে পারে? কখনোই কিন্তু পুল সুইম করতে পারবে না। তাহলে যদি এই কাজটা হয়, মানে কাজটা সম্ভব হয়, তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। কাজটা যদি সম্ভব না হয় তাহলে সেটা হবে জেরান্ড। আপনাকে ঠিক এইভাবে করে ভাবতে হবে। যখন আপনি দেখবেন ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন আছে, আপনি এইটার জন্য খুব বেশি টাইম কিন্তু ব্যয় হবে না, আপনি জাস্ট একটু উল্টা করে চিন্তা করে ফেলবেন যে সুইমিং পুল মানে পুল ইজ সুইমিং, অর্থ মেলে কিনা। যদি দেখেন অর্থ সামঞ্জস্যপূর্ণ, মানে অর্থ মেলে, অর্থ সামঞ্জস্যপূর্ণ, আমরা যেটা বলি অর্থ সামঞ্জস্যপূর্ণ, এইটা যদি হয় তাহলে আপনি ওটার ক্ষেত্রে কি লিখে দেবেন, প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি না হয়, মানে অর্থ সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে জেরান্ড। আমরা তাহলে প্রত্যেকটাকে একটু এবার দেখার চেষ্টা করি। পুল ইজ সুইমিং, যেহেতু পুল ইজ সুইমিং, পুল সুইম করতে পারে না, অর্থ মিলতেছে না, তার মানে এইখানে সুইমিংটা কি, সুইমিংটা হচ্ছে জেরান্ড। পরেরটা দেখেন ড্রাইভিং কার, তাহলে আমরা কি করলাম, কার ইজ ড্রাইভিং, তাহলে কার কি ড্রাইভ করতে পারবে, কারও কিন্তু ড্রাইভ করতে পারবে না, তাহলে এই যে ড্রাইভিং এটা কি, এটাও কিন্তু জেরান্ড। এবার দেখেন রানিং ট্রেন, আমরা যখন দেখছি যে রানিং ট্রেন, ট্রেন ইজ রানিং, তার মানে ট্রেন কিন্তু চলছে, এটা কিন্তু বলা যায়। তাহলে ট্রেন ইজ রানিং, এটা যেহেতু চলমান বা এটা চলতে পারে বা এটার অর্থ সামঞ্জস্যপূর্ণ, তাহলে এটা কি হবে, এখানে রানিংটা তখন হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে সংক্ষেপে পি এবং পি দিয়ে প্রকাশ করছি। পরেরটা দেখেন ড্রোনিং ম্যান, তার মানে ম্যান ইজ ড্রোনিং, মানে মানুষটা ডুবে যাচ্ছে। এটা হতে পারে কি পারে না, অবশ্যই হতে পারে যে ম্যান ইজ ড্রোনিং, মানুষ ডুবে যাচ্ছে। তাহলে এই যে ড্রোনিং, এটা কি হবে, এটাও হবে প্রেজেন্ট পার্টিসিপল। নেক্সট ওয়ান আমরা যদি দেখি রিডিং রুম, আমরা বললাম রুম ইজ রিডিং, রুম কি রিড করতে পারবে, পারবে না, তাহলে এখানে রিডিংটা কি, রিডিংটা হচ্ছে জেরান্ড। নেক্সট ওয়ান, এগুলো আমরা যদি না লেখেও কিন্তু খুব সহজে তৈরি করতে পারি। ক্রিকেট ইজ প্লেইং, ক্রিকেট কি নিজে নিজে খেলতেছে, কিন্তু হতে পারে না, তাহলে যেহেতু হতে পারে না, এটা কি হবে, এটা হবে জেরান্ড। বললাম বার্কিং ডগ, তার মানে কি ডগ ইজ বার্কিং, কুকুর ঘেউ ঘেউ করছে, হয় কি হয় না, অবশ্যই হয়, কুকুর ঘেউ ঘেউ করছে, তাহলে এইখানে বার্কিংটা কি হবে, বার্কিংটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ অর্থ সামঞ্জস্যপূর্ণ। পরেরটা দেখেন রোলিং স্টোন, স্টোনটা রোল করতেছে। এখন স্টোন কিন্তু রোল করতে পারে, কিভাবে, যেমন ধরেন সাগরের ভিতরে স্টোনটা রোল করতেছে, তো স্টোন যেহেতু রোল করতে পারে, সুতরাং এই রোলিংটা কি হবে, রোলিংটাও হবে প্রেজেন্ট পার্টিসিপল। এবার ধরেন ফ্লাইং বার্ডস, তাহলে আমরা বলতে পারি বার্ডস আর ফ্লাইং, বার্ডস কি উড়তে পারে কি পারে না, অবশ্যই উড়তে পারে, তাহলে এখানে ফ্লাইংটা কি, ফ্লাইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা খুব সহজেই কিন্তু যদি দেখি যে কোনো জায়গায় একটা নাউনের পূর্বে ভার্ব প্লাস আইএনজি আছে, দেখে ওইটাকে কোনোভাবে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দিব না, আমাদের এখানে ভাবতে হবে যে ওটা আসলে প্রেজেন্ট পার্টিসিপল হয় কিনা। সেক্ষেত্রে কি করব, আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে উল্টাই দিব, মাঝখানে একটা বিভাগ বসাই দিব। তো সব খুবই সহজে আমরা যেমন ড্রোনিং ম্যান, আমরা করে দিলাম ম্যান ইজ ড্রোনিং, মানুষ ডুবে যাচ্ছে, অর্থ মেলে, সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার যখন আমরা করে দিচ্ছি হচ্ছে সুইমিং পুল, পুল ইজ সুইমিং, তাহলে হচ্ছে পুল ইজ সুইমিং, এটা তো হচ্ছে অর্থ মিলতেছে না, তাহলে এটা কি হবে, এটা তখন জেরান্ড হবে। এইভাবে আমরা হচ্ছে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের ভিতরে যে জায়গাগুলোই স্টুডেন্ট খুব কনফিউজড হয়ে যায়, সেই জায়গাগুলো খুবই সহজে সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তো আপনারা যদি এই জায়গাটা ভালোভাবে বোঝেন, তাহলে আশা করা যায় জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল, এই যে ভার্ব প্লাস আইএনজি জনিত যে সমস্যাটা হয় অনেক স্টুডেন্টের, সেই জায়গা থেকে খুব সহজেই বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা,
আমরা এবার আমাদের পরের স্লাইডে একটু চলে যাই। দেখেন এবার আমরা আলোচনা করব, আমরা প্রথমেই বলেছিলাম যে পার্টিসিপলকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত ছিল প্রেজেন্ট পার্টিসিপল, দ্বিতীয় ছিল পাস্ট পার্টিসিপল, এন্ড লাস্ট ওয়ান ছিল পারফেক্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল কোনটা? আমরা জানি যে একটা ভার্বের কয়টা ফর্ম থাকতে পারে? তিনটা ফর্ম থাকতে পারে, একটা V1, একটা V2, একটা V3। তো V1 ফর্মকে আমরা বলি কি? প্রেজেন্ট ফর্ম। V2 ফর্মকে আমরা কি বলি? পাস্ট ফর্ম। আর তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে V3 ফর্ম, অর্থাৎ যেটাকে আমরা V3 ফর্ম হিসেবে জানি সেইটাই হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আপনি যখন V3 ফর্মগুলো পাবেন এবং সেই V3 ফর্মগুলো বাক্যের মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে না, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বলবো। এখন আমরা একটু এক্সাম্পল দেখি। যেমন এখানে লেখা আছে দে আর হেল্পিং এ বার্ন চাইল্ড। এই যে বার্ন, বার্ন শব্দটা কি থেকে আসছে? বার্ন থেকে। এইখানে V1 ছিল, এটার বার্ন অর্থাৎ V3 আছে, এবং সেইটা দেখেন কার পূর্বে বসছে? একটা নাউনের পূর্বে বসছে। নাউনের পূর্বে বসে এই V3 ফর্মটা কি করছে? ওই নাউনকে মডিফাই করতেছে। অর্থাৎ পার্টিসিপল হতে গেলে প্রথম কথা হচ্ছে তাকে অ্যাডজেক্টিভ হতে হবে। এবং দেখেন এইখানে যে V3টা সেটা কি হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এইটা কিন্তু এই বাক্যের মেইন ভার্ব হিসেবে কাজ করছে না। কারণ মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব হিসেবে যদি কাজ করতো তাহলে এটা তো আর নন ফাইনাইট ভার্বের পাস্ট পার্টিসিপলের ভিতর আসতে পারতো না। নেক্সট ওয়ান আমরা যদি একটু খেয়াল করি, এখানে লেখা আছে এ কিল্ড স্নেক। আমরা দেখলাম এখানে দেয়া আছে স্নেকের পূর্বে কিল শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে স্নেকটা কি? স্নেকটা একটা নাউন। এই নাউনের পূর্বে আমরা যখন একটা V3 ফর্ম ব্যবহার করতেছি, এই V3 ফর্মকে কি বলা হবে? V3 ফর্মকে বলা হবে পাস্ট পার্টিসিপল। সো পাস্ট পার্টিসিপল আইডেন্টিফাই করাটা খুবই ইজি হবে আপনাদের জন্য। আপনি যখনই দেখবেন যে কোনো একটা V3 ফর্ম বাক্যে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে না, অন্য যে কোনো ভাবে ব্যবহৃত হচ্ছে, তখন সেটাকে আমরা বলতে পারবো পাস্ট পার্টিসিপল। ওকে, নেক্সট ওয়ান আমরা দেখবো হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখন পারফেক্ট পার্টিসিপল কোনটা? আমি যদি কখনো দেখি যে কোথাও হ্যাভিং আছে এবং এর পরে একটা V3 ফর্ম আছে, তো হ্যাভিং প্লাস V3 ফর্ম থাকলে আপনি নিঃসন্দেহে বা নির্দ্বিধায় তাকে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল বলে দিতে পারেন। তাহলে আমরা যখনই হ্যাভিং প্লাস V3 পাবো, এটাকে কি বলবো? এটাকে অবশ্যই পারফেক্ট পার্টিসিপল বলবো। আমরা যদি একটু উদাহরণগুলো খেয়াল করি, দেখেন প্রথমে দেয়া আছে হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক। সো এই যে হ্যাভিং ফিনিশড, আমরা কি পেলাম? হ্যাভিং এর পরে একটা V3 ফর্ম। তো হ্যাভিং এর পরে যখন V3 ফর্মটা পেলাম, তাকে আমরা কি বলবো? আমরা তাকে বলবো পারফেক্ট পার্টিসিপল। নেক্সট ওয়ান যদি আমরা একটু খেয়াল করি, হ্যাভিং রিটেন। এখানেও কি পেয়েছি? হ্যাভিং এর পরে আরেকটা V3 ফর্ম, হ্যাভিং এবং এই যে V3 ফর্ম। তো হ্যাভিং এর পরে যখন পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি পাবেন, তখন আপনি তাকে বলে দিবেন হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভ থাকার কারণেই আসলে এটার নাম পারফেক্ট হয়ে গেছে। আর এটা একটা পার্টিসিপল, এই জন্য এখানে নাম দেওয়া হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো আমরা পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের বিষয়টা মনে হয় ক্লিয়ার, যে যখন আমরা V3 ফর্ম পাবো শুধু, সেটাকে বলে দেবো পাস্ট পার্টিসিপল, আর যখন হ্যাভিং প্লাস V3 পাবো সেটাকে আমরা বলে দিব পারফেক্ট পার্টিসিপল। ওকে, আমরা হচ্ছে একটু নেক্সট স্লাইডে চলে যাই। আমরা প্রথমে পড়েছিলাম ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আমরা এতক্ষণ নন ফাইনাইট ভার্বের যে ক্লাসিফিকেশন গুলো ছিল সেইগুলো নিয়ে আলোচনা করেছি। নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন গুলো নিয়ে আলোচনা করতে যে আমরা প্রথমে জেরার নিয়ে আলোচনা করেছি, পার্টিসিপল নিয়ে আলোচনা করেছি, পার্টিসিপলের তিনটা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছি, এবং লাস্টলি আমরা হচ্ছে ইনফিনিটিভ নিয়েও আলোচনা করেছি। তো এই তিনটা নিয়ে আলোচনা করে আমরা একটা পার্ট শেষ করলাম। আচ্ছা, একটা কোশ্চেন ছিল যে হ্যাভিং ছাড়া আর কিছু হবে কিনা। না, হ্যাভিং ছাড়া আর কিছু হবে না। হ্যাভিং প্লাস V3 হলেই সেটা পারফেক্ট পার্টিসিপল হতে পারবে, অন্য কিছুর মাধ্যমে সেটা পারফেক্ট পার্টিসিপল হওয়া সম্ভব না। থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের নন ফাইনাইটের পার্টটা শেষ করলো। এখন আমাদের কাজ হচ্ছে ফাইনাইট ভার্বটা নিয়ে কাজ করা। তো ফাইনাইট ভার্বকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আমরা ফার্স্টলি অক্সিলারি ভার্বের পার্টটা নিয়ে একটু আলোচনা করব। সো অক্সিলারি ভার্ব যদি কত প্রকার প্রশ্ন করা হয়, অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি এবং আরেকটা হচ্ছে প্রাইমারি ভার্ব এবং আরেকটা হচ্ছে মডাল ভার্ব। একটা প্রাইমারি ভার্ব এবং আরেকটা হচ্ছে মডাল ভার্ব। এখন এই প্রাইমারি ভার্বের ভিতর কোন কোন ভার্ব আছে দেখেন। প্রাইমারি ভার্বের ভিতর আছে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। এখন বি ভার্ব মানে কি কি? আমরা জানি যে বি মানে কি? বি মানে বি, তারপর হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর হচ্ছে বিং বা বিন। এই যে ভার্বগুলো আছে এইগুলোকে বলা হয়
বি ভার্ব। তাহলে এই ভার্বগুলোর কোনো একটা যদি থাকে আমরা সেটাকে বলতে পারি এটা হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্বটা আসলে কার ভিতর পড়বে? প্রাইমারি ভার্বের ভিতর বা প্রাইমারি অক্সিলারি ভার্ব এটার ভিতরে। আচ্ছা, এটা গেল। এখন এরপরে আমরা চলে আসবো হচ্ছে প্রাইমারির পরে আরেকটা, দেখেন এই যে বি প্রাইমারির ভিতর আরেকটা ভার্ব আছে হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্ব কোনটা কোনটা? হ্যাভ ভার্বের ভিতর আছে হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই যে তিনটা ভার্ব, এই তিনটা ভার্ব যখন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। এখন দেখেন এই ভার্বগুলো কিন্তু মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে। মেইন ভার্ব হিসেবে যেমন কাজ করতে পারে, আবার কি ভার্ব হিসেবে কাজ করতে পারে? অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতে পারে। তো আমরা যখন দেখব যে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই যে তিনটা আছে, এই তিনটা যখন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে তখন আমরা তাকে বলবো প্রাইমারি অক্সিলারি ভার্ব। এবং লাস্ট ওয়ান হচ্ছে ডু। আমরা দেখেন ডু বা ডাজ বা ডিড, এইগুলোকে আমরা কি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি না? বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে যখন আমরা কোশ্চেন করতে যাই তখন ডু, ডাজ, ডিড এইগুলোকে ব্যবহার করে থাকি। তো এইগুলো যখন আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব তখন এটাকে আমরা বলবো প্রাইমারি অক্সিলারি ভার্ব। এখন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, একটু দেখেন। হি ইজ এ স্টুডেন্ট। এখন এই যে ইজটা আছে, এই ইজটা কি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে? অবশ্যই না। দেখেন এইখানে এটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে না, এইখানে ইজটা কি হিসেবে কাজ করছে? এই বাক্যে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। তার মানে এই ইজটা কিন্তু এখানে মেইন ভার্ব। কিন্তু যখন আমরা দেখলাম হি ইজ রাইটিং এ লেটার, এইখানে ইজটা কি হিসেবে কাজ করতেছে? এইখানে ইজটা, এই যে মেইন ভার্ব যেটা আছে, এই মেইন ভার্বের অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। তার মানে এইটা হলো অক্সিলারি আর এটা হলো মেইন ভার্ব। ঠিক একই ভাবে ধরেন আমি বললাম আই হ্যাড আ পেন। আমি এই যে বললাম আই হ্যাড আ পেন, এইখানে হ্যাডটা কি? এইখানে হ্যাডটা অবশ্যই মেইন ভার্ব, কারণ এইখানে এরপরে আর কোনো ভার্ব নাই। কিন্তু আমি যদি বলতাম আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কি বললাম? আই হ্যাড ডান ইট, এটা বলে দিলাম যে আই হ্যাড ডান ইট। এইখানে হ্যাডটা কি? এইখানে হ্যাডটা হলো অক্সিলারি ভার্ব। অর্থাৎ আপনাকে বুঝে উত্তর করতে হবে যে হ্যাভ, হ্যাজ এগুলো অক্সিলারি ভার্ব হিসেবেও যেমন থাকতে পারে, আবার এরা মেইন ভার্ব হিসেবেও থাকতে পারে। তো কখন মেইন ভার্ব হবে? যদি দেখি বাক্যে ও একাই ভার্ব হিসেবে আছে তখন মেইন ভার্ব। কিন্তু ওর পরে যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যখন ভি3 থাকবে তখন সে অক্সিলারি। অ্যাম, ইজ, আর এর পরে যখন হচ্ছে ভি3 বা ভার্বের সাথে আইএনজি থাকবে তখন সেটা অক্সিলারি। কিন্তু যদি সাধারণভাবে একটা বাক্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো থাকে সেটা মেইন ভার্ব হিসেবেই কাজ করে থাকে। তাহলে আমরা প্রাইমারি যে অক্সিলারি ভার্বগুলো ছিল সেইগুলো নিয়ে একটু আলোচনা করলাম। এরপর আমরা চলে আসবো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এখন মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? যেমন দেখেন উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, হ্যাড, হ্যাড বেটার, এই যেগুলো আছে এইগুলোকে আমরা বলি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এখন এই মডাল অক্সিলারি ভার্বের পরে আমরা জানি সব সময় ভি অন ফর্ম বসে। এবং আমরা ইনফিনিটিভ করার সময় একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? মডাল অক্সিলারির পরে যে ভিয়নটা বসে এই ভিয়নটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ। এটা কি ইনফিনিটিভ? এটা হলো বেয়ার ইনফিনিটিভ। ওকে, এখন আপনি দেখেন মডাল অক্সিলারি হিসেবে আপনি যে শব্দগুলোকে চেনেন তার ভিতর কিছু শব্দ আবার নিচেই দিয়ে আছে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, বি গোয়িং টু বা ওট টু, এগুলোও কিন্তু আমরা মডাল অক্সিলারি ভার্ব হিসেবে চিনি, তাই নয় কি? তাহলে সেই মডাল অক্সিলারিকে আমরা কয়টা ভাগে ভাগ করেছি? এখানে দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, অন্যটা হচ্ছে পেরিফ্রেস্টিক ভার্ব। এখন এই যে পেরিফ্রেস্টিক মডাল যে ভার্ব, এটার ভিতর কোনগুলো থাকবে? যে মডাল অক্সিলারি ভার্বগুলো শেষে টু যুক্ত আছে। দেখেন প্রত্যেকটা শেষে কি যুক্ত আছে? টু যুক্ত আছে। যেগুলো টু যুক্ত আছে সেইগুলো পড়বে হচ্ছে এই ক্যাটাগরিতে। আর সব মিলেই প্রত্যেকটাকে কিন্তু আমরা মডাল ভার্ব বলে থাকি, মডাল অক্সিলারি। কিন্তু যদি আপনাকে ভাগ করে দিয়ে দেয় যে টু যুক্ত এটা তখন আপনাকে বলতে হবে পেরিফ্রেস্টিক মডাল অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে মডাল অক্সিলারিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। টু ছাড়া গুলো একটা শুধু মডাল, আর টু যুক্ত যে মডালগুলো আছে সেইগুলোকে আমরা বলবো পেরিফ্রেস্টিক মডাল অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে আমরা মডাল অক্সিলারি এবং অক্সিলারির যে পার্টটা ছিল সেটা শেষ করলাম। তাহলে অক্সিলারি ভার্বকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি আর একটা মডাল। মডালের ভিতর আবার সাধারণ একটা মডাল আছে, জেনারেল যেগুলো, এবং আরেকটা হচ্ছে পেরিফ্রেস্টিক মডাল অক্সিলারি ভার্ব। ওকে, আমরা তাহলে একটু নেক্সট স্লাইডে চলে যাই। এরপর আমরা যদি ফাইনাইট ভার্ব যেটা ছিল, ফাইনাইট ভার্বের প্রিন্সিপাল যে ভার্বটা, মানে ফাইনাইট ভার্বে তো আমরা দুইটা প্রকার করেছিলাম, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা অক্সিলারি ভার্বের পার্টটা শেষ করেছি। এখন আমরা আলোচনা করব হচ্ছে প্রিন্সিপাল ভার্বের যে ভাগগুলো আছে। প্রিন্সিপাল ভার্বকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এখন এই যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই দুইটাকে আমরা কিসের উপর ভিত্তি করে ভাগটা করি?
ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভকে আমরা ভাগ করি হচ্ছে অবজেক্টের উপর ভিত্তি করে, যে একটা বাক্যে অবজেক্ট আছে কি নেই। যদি ওই বাক্যে অবজেক্ট থাকে তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যদি ওই ভার্বটার অবজেক্ট না থাকে তখন আমরা তাকে বলি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা যদি একটু খেয়াল করি এখানে সঙ্গে কি দিয়ে আছে, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ অবজেক্ট থাকে। আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে একটা হচ্ছে অবজেক্ট থাকে, আরেকটা কি, আরেকটা হচ্ছে অবজেক্ট থাকে না। ওকে, তাহলে আমরা যেটা বললাম যে একটা হচ্ছে অবজেক্ট থাকে, আরেকটা কি থাকে না, অবজেক্ট থাকে না। আমরা একটু তাহলে পরের স্লাইডে যদি একটু চলে যাই, একটু কিছু এক্সাম্পল একটু দেখার চেষ্টা করি। ওকে, আমরা যদি একটু দেখি প্রথম যে এক্সাম্পলটা দিয়ে আছে, দেখেন মাদার লাভস। এখন এইখানে কি কোনো অবজেক্ট আছে? তার আগে আমাদের আসলে জানা দরকার অবজেক্ট আমি কিভাবে আইডেন্টিফাই করব। তাহলে অবজেক্ট আইডেন্টিফাই আমরা কিভাবে করতে পারি সেটা যদি একটু খেয়াল করে দেখি। অবজেক্ট আইডেন্টিফাই করার ওয়ে হচ্ছে আমরা যদি হচ্ছে কি অথবা কাকে, এই যে দুইটা শব্দ আছে অর্থাৎ হোয়াট এবং হচ্ছে হোম, এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ দিয়ে আপনি যদি ভার্বকে কোশ্চেন করে থাকেন এবং ভার্ব যদি কোনো অ্যান্সার দেয় তার মানে অবজেক্ট আছে, আর ভার্ব যদি কোনো অ্যান্সার না দিতে পারে তাহলে ওই বাক্যে অবজেক্ট নেই। তো আমরা যদি দেখি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে তার মানে অবজেক্ট আছে, সুতরাং ওইটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। আর যদি উত্তর না পাই তখন তার মানে কি দাঁড়াবে, যে অবজেক্ট নেই, সুতরাং ওইটা তখন হয়ে যাবে কি, ইনট্রানজিটিভ ভার্ব। প্রথম যে উদাহরণ দিয়ে আছে মাদার লাভস, মা হাসে। আমি যদি জিজ্ঞেস করি কি হাসে, কোনো উত্তর আছে? কোনো উত্তর কিন্তু নাই। যেহেতু কোনো উত্তর এখানে নেই সুতরাং আমরা এটাকে কি ভার্ব বলবো, এই যে লাভ যে ভার্বটা আছে এই ভার্বটাকে কি ভার্ব বলবো, এটা অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ইনট্রানজিটিভ। ওকে, পরেরটা দেখেন শি স্লিপস, সে ঘুমায়। কি ঘুমায়, কাকে ঘুমায়, কোনো উত্তর দেই না, কোনো উত্তর নাই, তার মানে এটাও কি ভার্ব, এটাও ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট ওয়ান দেখেন শি টুক শেল্টার, সে কি নিয়েছিল, শেল্টার নিয়েছিল। তাহলে আমরা কি এইখানে একটা অবজেক্ট পেয়ে যাচ্ছি না, যে কি নিয়েছিল বলে প্রশ্ন করলে আমরা একটা উত্তর পাচ্ছি। যখন আমরা উত্তর পাচ্ছি তখন আমরা তাকে কি বলবো, ট্রানজিটিভ ভার্ব। যখন আমরা উত্তর পাচ্ছি তখন তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। ধরেন পরেরটা যেটা দিয়ে আছে হি রাইটস এ লেটার, আমি যদি জিজ্ঞেস করি কি লিখেছিল বা কি লেখে তাহলে উত্তর কি আসতেছে, এই যে লেটার। তাহলে আমরা এখানে কি অবজেক্ট পাচ্ছি না, যেহেতু অবজেক্ট পাচ্ছি তার মানে এই ভার্বটা কি ভার্ব, এটাও ট্রানজিটিভ ভার্ব। ওকে, পরেরটা দেখেন দে ওয়েন্ট টু মার্কেট। এখন আপনি জিজ্ঞেস করেন সে কি গিয়েছিল, আপনি ধরেন উত্তর দিলেন বাজারে গিয়েছিল। এখন এই কি দিয়ে প্রশ্ন করে যদি আমি উত্তর পাই বাজারে গিয়েছিল তাহলে কি আসলে হয়, একটু ভেবে দেখেন। অনেকে যেটা করে যে এইটা যে টু মার্কেট আছে তো এটাকে অবজেক্ট ভেবে এটাকেও ট্রানজিটিভ ভার্ব দিয়ে দেয়। আসলে সে কি গিয়েছিল এটার উত্তর কিন্তু বাজারে আসে না, আসলে কি আসে, যে সে কোথায় গিয়েছিল এই প্রশ্নের উত্তর হচ্ছে টু মার্কেট আসে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা অবজেক্ট পাই না, কোথায়, কখন, কিভাবে, কেন, এইগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাই হচ্ছে মডিফায়ার। এগুলো দিয়ে আমরা উত্তর প্রশ্ন করলে কি উত্তর পাবো, আমরা পাবো হচ্ছে মডিফায়ার। আমরা আসলে তখন অবজেক্ট পাবো না। তাহলে আমরা এখানে প্রশ্ন করি যে সে কোথায় গিয়েছিল, সে বাজারে গিয়েছিল। তাহলে এই কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, কি দিয়ে প্রশ্ন করে কিন্তু উত্তর পাই নাই। তাহলে এই যে ওয়েন যে শব্দটা আছে, ওয়েন শব্দটা বা ওয়েন ভার্বটা আসলে কি ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব। তারপর হচ্ছে মাই ফ্যামিলি মুভড, আমার ফ্যামিলি মুভ করেছিল। এখন কি মুভ করেছিল, আপনি যদি বলেন অ্যানাদার সিটিতে মুভ করেছিল তাহলে কি উত্তর হবে, আমরা কোথায় মুভ করেছিল সেই প্রশ্নের উত্তর দিচ্ছে হচ্ছে অ্যানাদার সিটি। তাহলে কোথায় প্রশ্নের যেহেতু উত্তর দিচ্ছে তাহলে এটা কিন্তু অবশ্যই অবজেক্ট না, এটা কি, এটা হচ্ছে মডিফায়ার। তাহলে এইখানে যেহেতু অবজেক্ট নাই সুতরাং মুভটাকে আমরা কি বলবো, কি ভার্ব, এটা অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কিন্তু প্রায় কোশ্চেন এসে থাকে। আপনাদের মনে রাখতে হবে যে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে আমি যদি দেখি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ওইখানে একটা কিছু আসতেছে অর্থাৎ একটা অবজেক্ট আসতেছে তখন আমরা তাকে বলছি ট্রানজিটিভ। আর যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পরে কোনো উত্তর না পাই তখন সেটাকে বলবো ইনট্রানজিটিভ। আবার কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় ওটা কিন্তু কখনো অবজেক্ট না, ওটা হচ্ছে মডিফায়ার। সুতরাং ওই ক্ষেত্রে ভার্বকে কিন্তু কোনোভাবেই ট্রানজিটিভ ভার্ব বলা যাবে না, ওইটাকে আপনার বলতে হবে ইনট্রানজিটিভ ভার্ব। তো আশা করি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের ভিতর যে পার্থক্য আছে এই জিনিসটা আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা একটু নেক্সট স্লাইডে চলে যাই।
এই ভার্বগুলোকে আমরা যে মেইন যে ফাইনাইট ভার্ব পড়লাম, ফাইনাইট ভার্বের প্রিন্সিপাল ভার্বকে যেমন প্রধানত দুইটা ভাগে ভাগ করেছিলাম অবজেক্ট অনুসারে, একটা ছিল ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, আবার এই প্রিন্সিপাল ভার্বকে আরো দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো স্ট্রং ভার্ব আর একটা হলো উইক ভার্ব। একটা স্ট্রং আর একটা কি ভার্ব? উইক ভার্ব। তাহলে কখন এটা স্ট্রং ভার্ব হবে এবং কখন উইক ভার্ব হবে এটা বোঝা খুবই ইজি। আমরা একটা ভার্বের তিনটা ফর্ম সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্মকে আমরা বলি কি ফর্ম? ভি ওয়ান ফর্ম। পাস্ট ফর্মকে আমরা বলি কি? ভি টু ফর্ম। এবং পাস্ট পার্টিসিপাল ফর্মকে আমরা বলি ভি থ্রি ফর্ম। এখন আপনি যখন কোনো একটা ভার্বের ভি টু এবং ভি থ্রি ফর্ম করার সময় মাঝখানে ভায়োলের পরিবর্তন করেন, কিসের পরিবর্তন? ভায়োলের পরিবর্তন করেন, ওই ভার্বগুলোকে বলা হয় স্ট্রং ভার্ব। এবং স্ট্রং ভার্ব নামে স্ট্রং হলো, এটা কিন্তু পরিমাণ খুবই কম। স্ট্রং ভার্বের সংখ্যা কি? অনেক কম। যেমন আপনি দেখেন এই যে ইট থেকে আপনি এট করলেন বা ইটেন করলেন, এখানে পরিবর্তন কিসের হলো? পরিবর্তন কিন্তু ভায়োলের হয়েছে। তো যখন ভি টু এবং ভি থ্রি করার সময় ভায়োলের পরিবর্তন হয়, যেমন রাইজ, রোজ, রাইজেন, মাঝখানে ভায়োলের পরিবর্তন হয়েছে। গো, ওয়েন, গন, এখানে মাঝখানে কিসের পরিবর্তন হয়েছে? ভায়োলের পরিবর্তন হয়েছে। যখন একটা ভার্বের ভি টু এবং ভি থ্রি ফর্ম করার সময় ভায়োলের কোনো পরিবর্তন হয়, তখন তাকে আমরা বলবো হচ্ছে স্ট্রং ভার্ব। দেন তাহলে উইক ভার্ব কোনটা? উইক ভার্ব হচ্ছে মাঝখানে ভায়োলের কোনো রকম পরিবর্তন হবে না। এইখানে ভি টু এবং ভি থ্রি ফর্ম করার সময় আমরা দেখব যে কখনো ডি যুক্ত হচ্ছে, কখনো ইডি যুক্ত হচ্ছে, বা কখনো টি যুক্ত হচ্ছে। তাহলে ডি, ইডি বা টি যুক্ত যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো হচ্ছে কি ভার্ব? এগুলো হচ্ছে উইক ভার্ব। তাহলে উইক ভার্ব কোনগুলো? যখন আমরা দেখবো যে কোনো একটা ভার্বের সাথে ডি, ইডি বা টি যুক্ত হচ্ছে ভি টু এবং ভি থ্রি বা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম করার সময়, সেই ভার্বগুলোকে বলা হচ্ছে উইক ভার্ব। আর যে ভার্বগুলো ভি টু এবং ভি থ্রি করার সময় ভায়োলের পরিবর্তন করা হচ্ছে, সেই ভার্বগুলোকে বলা হয় স্ট্রং ভার্ব। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে একটু চলে যাই। এরপরে আছে হচ্ছে কগনেট ভার্ব এবং ফ্যাক্টেটিভ ভার্ব। এইগুলো প্রিন্সিপাল ভার্বের কিছু ক্লাসিফিকেশন। তো কগনেট ভার্ব কোনটা? কগনেট ভার্বের একটা বাংলা কিন্তু লিখে দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কগনেট ভার্বের বাংলা কি দিয়ে আছে? সমধাতুজ ক্রিয়া। আমরা প্রথমে একটু বাংলা বোঝার চেষ্টা করি। যদি ক্রিয়া যে পদটা মানে ভার্ব যেটা, সেটা যদি একই শব্দ থেকে ভার্ব এবং অবজেক্ট দুইটাই যদি আসে, তখন ওই ভার্বটাকে বলা হয় কগনেট ভার্ব। আর ওই যে অবজেক্ট, সেই অবজেক্টটাকে তখন বলা হয় কগনেট অবজেক্ট। তার মানে বাংলাতে বলা হয় সমধাতুজ ক্রিয়া এবং সমধাতুজ কর্ম। যখন ভার্ব এবং অবজেক্ট অর্থাৎ ক্রিয়া এবং কর্ম দুইটাই একই শব্দ থেকে উৎপত্তি হয়েছে, তখন আমরা ক্রিয়াকে বলবো সমধাতুজ ক্রিয়া আর কর্মকে কি বলবো? সমধাতুজ কর্ম। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে বলা হয়েছে কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব তারই সমজাতীয় কোনো নাউনকে যখন অবজেক্ট হিসেবে গ্রহণ করে, তখন তাকে কগনেট ভার্ব বলে। আর অবজেক্টটাকে কি বলা হবে? কগনেট অবজেক্ট বলা হবে। অর্থাৎ ভার্বটাকে বলা হবে হচ্ছে কগনেট ভার্ব, আর অবজেক্টটাকে বলা হবে কগনেট অবজেক্ট। ঠিক আছে, আমরা একটু এক্সাম্পল দেখি। দেখেন, শি স্যাং এ সং। তার মানে এই যে স্যাং এবং সং দুইটাই কিন্তু একই শব্দ থেকে উৎপত্তি হয়েছে। যেহেতু এইটা একই শব্দ থেকে উৎপত্তি হয়েছে, তাহলে এই যে স্যাংটা কি? স্যাংটা হচ্ছে কগনেট ভার্ব। এবং এই যে সংটা ওই একই শব্দ থেকে উৎপত্তি হয়েছে, এটা কি হিসেবে কাজ করছে? সে কি গেয়েছিল? গান গেয়েছিল, অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে আমরা তখন বলবো কগনেট অবজেক্ট। পরের উদাহরণটা দেখেন, আই ড্রিম এ ওয়ান্ডারফুল ড্রিম। তাহলে এই যে ড্রিমটা এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আবার এই ড্রিমটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। যখন আমরা দেখব যে একই জিনিস ভার্ব এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন ভার্বটাকে আমরা বলবো হচ্ছে কগনেট ভার্ব, অবজেক্টটাকে আমরা বলবো কি? কগনেট অবজেক্ট। তাহলে এই হলো কগনেট ভার্ব এবং কগনেট অবজেক্টের ডিফারেন্সের জায়গাটা। ওকে, নেক্সটে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। তাহলে ফ্যাক্টেটিভ ভার্বের বিষয়টা কি? যখন কোনো ট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ড এর সাহায্য ছাড়া অবজেক্ট তার অর্থ প্রকাশ করতে পারে না। অর্থাৎ এইখানে আপনি কি পাবেন? এইখানে আপনি পাবেন যে একটা ভার্বের পরে একটা অবজেক্ট আছে, কিন্তু সেই অবজেক্টের মাধ্যমে তার অর্থটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে সে ব্যর্থ। তাহলে অবজেক্টের মাধ্যমে সে তার অর্থটাকে পুরো প্রকাশ করতে ব্যর্থ। আর একটা অবজেক্টের তার প্রয়োজন পড়তেছে, যে অবজেক্টের মাধ্যমে সে তার সম্পূর্ণ অর্থটাকে প্রকাশ করতে পারতেছে। তখন আমরা সেই ভার্বটাকে বলে থাকি হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। তাহলে আমরা একটু খেয়াল করি, যদি আমরা পরে এই যে ক্যাপ্টেন যে ওয়ার্ডটা, এটাকে একটু কেটে দিই, তাহলে আমরা পাচ্ছি কি? উই মেড হিম। আমরা বললাম কি? উই মেড হিম, আমরা তাকে বানালাম। তো তখন কিন্তু আপনার মনে একটা প্রশ্ন থেকে যায়, আমরা তাকে কি বানালাম?
তো আপনার মনে প্রশ্ন থেকে যাচ্ছে এবং এই বাক্যটা কিন্তু আসলে পূর্ণ অর্থবোধক হচ্ছে না। তাহলে আমরা যখন এর পরবর্তীতে এই যে ক্যাপ্টেন যেটা আছে, ক্যাপ্টেন এইখানে অবতারণা করার মাধ্যমে আমরা কি অর্থটাকে পূর্ণতা দিয়েছি, যে আমরা কি বানালাম, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম। সো তখন কিন্তু অর্থতে আর কোন রকম মানে প্রতিবন্ধকতা নেই বা অর্থ সম্পূর্ণ রূপে প্রকাশ পেয়েছে। তখন এই ভার্বটাকে কি বলা হবে? এই ভার্বটাকে বলা হবে হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। পরের উদাহরণটা দেখেন, আমরা বললাম দে কল হিম, তারা তাকে বললো। কি বললো? আপনার মনে কিন্তু একটা প্রশ্ন থেকে যেতে পারে যে কি বললো, তাহলে হচ্ছে তাকে মিথ্যাবাদী বললো। এই যে এ লায়ার এই শব্দটা ব্যবহার করার মাধ্যমে কি করা হয়েছে? অর্থটাকে পূর্ণতা দেওয়া হয়েছে। যখন অর্থটাকে পূর্ণতা দেওয়া হলো তখন আমরা এটাকে বলতে পারছি যে এই যে ভার্বটা একটা অবজেক্টের মাধ্যমে তার অর্থ পূর্ণতা দিতে পারছে না, তাকে আরো একটা অবজেক্ট নেওয়ার প্রয়োজন পড়তেছে, তখন এই ভার্বটাকে বলা হয় হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে ফ্যাক্টিটিভ ভার্বের বিষয়টা কি? ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে একটা অবজেক্টের মাধ্যমে তার অর্থ সম্পন্ন করতে পারে না, একের অধিক একের অধিক অবজেক্টটাকে ব্যবহার করে তার অর্থটাকে সম্পূর্ণ করতে হয়, তখন আমরা তাকে বলছি হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে যতটুকু দেখলাম সেইগুলোর যদি আমরা একটু সামারি করে বলি, সেক্ষেত্রে প্রথম থেকে আমরা একটু ফার্স্টের দিকে চলে যাব। ফার্স্টের দিকে যেয়ে আমরা একটু আলোচনাটা একবারে শেষ করব। আচ্ছা, প্রথমত ভার্বকে আমরা কয়টা ভাগে ভাগ করেছিলাম? ভার্বকে আমরা ভাগ করেছিলাম দুইটা ভাগে, একটা ছিল ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আমরা যদি যে ভার্বটা দেখে টেন্সকে আইডেন্টিফাই করতে পারি। এক কথায় আমরা বলতে পারি, যদি আমি টেন্সকে আইডেন্টিফাই করতে পারি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ফাইনাইট ভার্ব। যদি টেন্সকে আইডেন্টিফাই না করতে পারি তাহলে সেটাকে আমরা কি বলবো? নন ফাইনাইট ভার্ব। তাহলে এইভাবে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট দুইটার পার্থক্য করতে পারবো। এবার আমরা চলে আসছিলাম যে নন ফাইনাইট ভার্বে। নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কয়টা প্রকার ছিল? তিনটা, একটা জিরান, একটা পার্টিসিপল এবং আরেকটা কি? আরেকটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে প্রথমত যদি আমরা ইনফিনিটিভের কথা বলি, ইনফিনিটিভ কি ছিল? 2 + V1। ইনফিনিটিভ ছিল হচ্ছে 2 + V1, এটা ছিল ইনফিনিটিভ, এবং শুধু V1 হলেও সেটা ইনফিনিটিভ হতো। তাহলে 2 + V1 কখন হবে? আমরা সচরাচর দেখি যখন 2 + V1 আছে এটাকে ইনফিনিটিভ বলবো, আর যখন দেখবো শুধু V1 আছে ওইটাকে বলবো বেয়ার ইনফিনিটিভ। তবে এটা মনে রাখতে হবে, V1 যদি মেইন ভার্ব হিসেবে কাজ করে সেটা কিন্তু অবশ্যই বেয়ার ইনফিনিটিভ বলা যাবে না। এবং এটার ক্ষেত্রে আমরা দুইটা ক্ষেত্রেও বলে দিয়েছিলাম, আপনারা যদি একটু স্মরণ করেন, সেটা হলো পজিটিভ ভার্বের মেক, হ্যাভ, লেট এবং হেল্পের পরে বসে, এবং আরো একটা ক্ষেত্রে বসে সেটা হচ্ছে মডাল অক্সিলারির পরে যে V1টা বসে সেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ হিসেবে জানি। তাহলে ইনফিনিটিভের পার্টটা শেষ হওয়ার পরে আমরা যদি জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে একটু আলোচনা করি। জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল এই দুইটার ভিতর কিন্তু খুব একটা মিল আছে। কি? ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তখন সেটাকে আমরা বলতেছি জেরান্ড, আবার ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা তাকে বলছি কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা বুঝবো কি করে এটা জেরান্ড? জেরান্ড বোঝার আমরা কয়েকটা ওয়ে বলে দিয়েছিলাম। আসলে নাউন কোথায় কোথায় বসে? নাউন বসে একটা বাক্যের সাবজেক্ট হিসেবে, তারপরে আমরা বলেছিলাম যদি সাবজেক্ট হিসেবে থাকে, আমরা বলেছিলাম যদি অবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি থাকে, আমরা বলেছিলাম যদি প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে, এবং পসেসিভ অ্যাডজেক্টিভ এইগুলোর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তখন ওইটাকে আমরা নিঃসন্দেহে জেরান্ড বলে দিব। এটা হচ্ছে প্রথম বিষয়। তাহলে জেরান্ড বুঝতে আমাদের খুব ইজিলি কিভাবে বুঝতে পারি? যে আমরা দেখবো যে একটা সাবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি আছে জিরান, অবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি আছে জিরান, আবার ধরেন হচ্ছে প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি আছে তাহলেও সেটা জিরান, অন্যদিকে পসেসিভ অ্যাডজেক্টিভের পরেও যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটাও আমরা বলবো জিরান। ওকে, তাহলে জিরান্ডের বিষয়টা আমরা দেখলাম। এবার তাহলে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্যটা কি? প্রেজেন্ট পার্টিসিপল ও ভার্ব প্লাস আইএনজি সেটা যখন অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা সচরাচর এটা কোথায় দেখি? যখন আমরা দেখব যে একটা ফ্রেজ দিয়ে একটা বাক্য শুরু হয়েছে এবং ফ্রেজের শুরুতে ভার্ব প্লাস আইএনজি আছে, ওটাকে আমি প্রেজেন্ট পার্টিসিপল বলে দিতে পারি। তাহলে এই একটা জায়গায় আমি প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। আবার অনেক সময় আমরা দেখি যে কোনো একটা নাউন আছে, এই নাউনের পূর্বে ভার্ব প্লাস আইএনজি আছে, তো এই নাউনের পূর্বে যখন ভার্ব প্লাস আইএনজি থাকে এটাকে আমরা দুইটা জিনিস বলতে পারি, প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারি, জেরান্ডও বলতে পারি। আমরা কিছু এক্সাম্পল দিয়েছিলাম, আপনারা যদি একটু মনে করেন, যে সুইমিং পুল বা হচ্ছে ড্রোনিং ম্যান, এই এক্সাম্পল গুলো যখনই আপনি পাবেন আপনি সাথে সাথে এটাকে একটু ইন্টারচেঞ্জ করে নেবেন বা ইনভার্স করে নেবেন। তো কিভাবে? সুইমিং পুল আপনি করে নিলেন পুল ইজ সুইমিং, অর্থ মেলে কি মেলে না? যদি দেখেন অর্থ মিলে যায় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি দেখেন অর্থ না মেলে তাহলে এটাকে জেরান্ড বলে দিবেন। যেমন পুল ইজ সুইমিং, এটা কিন্তু অর্থ মিলছে না, পুল কিন্তু সুইম করতে পারে না। বা আমি যদি বলি ওয়েটিং রুম, রুম ইজ ওয়েটিং, রুম কি অপেক্ষা করতে পারে? পারে না। তো তখন আমরা এটাকে কি বলবো? এটাকে জেরান্ড বলবো। কিন্তু ড্রোনিং ম্যান,
ম্যান ইজ রনিং, বার্কিং ডগ, ডগ ইজ বার্কিং, এগুলো কিন্তু অর্থ প্রকাশ করতে পারে। তখন আমরা তাকে কি বলে দিব? প্রেজেন্ট পার্টিসিপল বলে দিব। তাহলে এটা গেল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কোনটা? পাস্ট পার্টিসিপল আমরা যদি কখনো দেখি যে V3 একটা সাবজেক্ট কোনো একটা জায়গায় নাউনের পূর্বে আছে, তখন এটাকে পাস্ট পার্টিসিপল বলে দিব। আর যদি আমরা কখনো দেখি যে হ্যাভিং প্লাস V3 আছে, ওইটাকে আমরা বলে দিব পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা নন ফাইনাইটের যে পার্টটা ছিল, নন ফাইনাইটের পার্টটা একটু খুব ইন শর্টে শেষ করলাম। এরপরে আমরা হচ্ছে ফাইনাইটের পার্টটাই যদি দেখি, ফাইনাইটকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের ভিতর আমরা প্রধানত দুই ভাগে ভাগ বলেছিলাম। একটা হচ্ছে সাধারণ যে অক্সিলারি ছিল সেটা হচ্ছে কি কি ছিল, একটা ছিল বি ভার্ব ছিল, একটা ছিল হ্যাভ ভার্ব ছিল, আর একটা ছিল ডু ভার্ব। এই ভার্বগুলো যখন অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়, এটা এক ধরনের অক্সিলারি। এর বাইরে মডেল অক্সিলারি ছিল। সো মডেল অক্সিলারির ভিতর আমরা কি করেছিলাম? মডেল অক্সিলারির ভিতরে উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এইগুলো ছিল। আর একটা ছিল হচ্ছে পেরিফ্রেস্টিক মডেল অক্সিলারি। সেখানে কি যেগুলো মডেল অক্সিলারির ভিতর টু যুক্ত ছিল ওইগুলোকে আমরা বলেছিলাম পেরিফ্রেস্টিক মডেল অক্সিলারি ভার্ব। ওকে, তারপর প্রিন্সিপাল ভার্বকে আমরা হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করে ফেলেছিলাম। প্রথমে আমাদের ছিল ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ। যখন আমরা দেখবো যে একটা বাক্যে অবজেক্ট আছে তখন আমরা সেটাকে বলবো ট্রানজিটিভ ভার্ব, যদি অবজেক্ট না থাকে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে অবজেক্ট আছে কি নেই এটা আমরা কিভাবে যেন বুঝবো? আমরা হচ্ছে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যদি দেখি যে কোনো উত্তর আসতেছে সেটা হচ্ছে অবজেক্ট আছে, সুতরাং এটা ট্রানজিটিভ। যদি দেখি যে উত্তর আসতেছে না তাহলে সেটা হচ্ছে অবজেক্ট নেই, সুতরাং এটা হচ্ছে ইনট্রানজিটিভ। কিন্তু এটাও সাথে বলে দিয়েছিলাম যে কখন কোথায় কিভাবে এগুলো দিয়ে প্রশ্ন করে কখনো যেন অবজেক্ট হিসেবে নিয়ে আসেন না, কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে যেটা আসে সেটা মূলত হচ্ছে মডিফায়ার। তাহলে এইভাবে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের পার্টটা আমরা শেষ করেছিলাম। তারপর আমাদের ছিল স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। আমরা স্ট্রং ভার্ব কোনগুলো শিখেছি? যদি আমরা দেখি যে V2 এবং V3 এই দুইটা ফর্ম করার সময় মাঝখানে ভায়োলের পরিবর্তন হয়, সেটাকে আমরা বলেছিলাম স্ট্রং ভার্ব। আর যদি ডি, ইডি বা টি যুক্ত হয় V2 এবং V3 করার সময়, সেটাকে আমরা বলেছিলাম উইক ভার্ব। এর বাইরে আমরা আরো দুইটা ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। একটা ছিল কগনিট ভার্ব এন্ড লাস্ট ওয়ান ছিল ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে কগনিট ভার্ব কোনটা? কগনিট ভার্ব হচ্ছে যদি ভার্ব এবং অবজেক্ট দুইটা একই শব্দ থেকে উৎপত্তি হয়। যেমন আমরা বলেছিলাম হি ড্রিম এ সুইট ড্রিম বা ওয়ান্ডারফুল ড্রিম। তাহলে এই যে ড্রিম ছিল একটা, আর একটা হচ্ছে ওয়ান্ডারফুল ড্রিম আর একটা ড্রিম, দুইটা শব্দ ছিল, একটা ভার্ব এবং অবজেক্ট দুইটাই একই শব্দ থেকে আসছিল, তখন এটাকে আমরা বলেছিলাম কগনিট ভার্ব। আর লাস্ট ওয়ান আমরা পড়েছিলাম হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব কোনটা? যখন ভার্ব একটা অবজেক্টের মাধ্যমে তার অর্থকে সম্পন্ন করতে পারে নাই, আরো একটা অবজেক্টের প্রয়োজন হয়েছে, তখন ওই ভার্বটাকে বলা হয় হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। আমরা যেমন ওইখানে উদাহরণ দিয়েছিলাম উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে আমরা যখন বলছি উই মেড হিম, এইটা পর্যন্ত যদি দেখি আমরা তাকে কি বানালাম, এটা কিন্তু অর্থ পরিপূর্ণতা দিচ্ছে না। আমরা যখন এরপরে বলেছিলাম যে ক্যাপ্টেন, তখন কিন্তু অর্থটা পরিপূর্ণতা দিয়েছিল। যেহেতু অর্থটা পরিপূর্ণতা দিয়েছিল আরেকটা অবজেক্টের মাধ্যমে, তখন এই যে ভার্বটা আছে এই ভার্বটাকে আমরা বলেছিলাম হলো ফ্যাক্টিটিভ ভার্ব। তো ভিউয়ার্স, আমাদের আজকের ক্লাসটা, ভার্বের যে ক্লাসটা ছিল এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, জি আচ্ছা, আমরা একটু দেখবো যে যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন গুলোর একটু অ্যান্সার করব, এরপরে হচ্ছে আমরা আজকের ক্লাসটা শেষ করব। আচ্ছা, নীরব বালা একটা কোশ্চেন করেছেন যে স্যার সেন্টেন্সের অবজেক্টে যদি প্রিপজিশন থাকে তাহলে তো ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। হ্যাঁ, যদি অবজেক্টের ওইখানে যদি প্রিপজিশন দিয়ে শুরু হয় তখন দেখবেন যে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয় না, তখন এটা ইন্ট্রানজিটিভ ভার্ব হয়ে যায় এবং ওর পরে কিন্তু অবজেক্ট আপনি পাবেন না। আপনি ওর পরে যে শব্দগুলো পাবেন দেখবেন ওইটা হয় কোথায় বা কখন বা কিভাবে, এই সকল প্রশ্নের উত্তরের মাধ্যমে আসে। তো যেমন আমরা ওইখানে যে উদাহরণটা দিয়েছিলাম আপনি একটু মনে করে দেখবেন, উই ওয়েন্ট টু মার্কেট। এখন আপনি একটু চিন্তা করেন, উই ওয়েন্ট টু মার্কেট যেটা লিখেছিলাম, এই যে এক্সাম্পলটা এখানে টু ছিল, সো আপনি সেই হিসাবে বলতেছেন যে টু থাকলেই সেটা ইন্ট্রানজিটিভ কিনা। এখন এই যে আমরা যদি প্রশ্ন করি যে কোথায় গিয়েছিল, এখানে কিন্তু কি দিয়ে প্রশ্ন করলে আসলে আসে না, সুতরাং টু থাকলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা ইন্ট্রানজিটিভ ভার্বই হয়, কারণ এরপরে আসলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পাওয়া যায় না। ঠিক আছে? আচ্ছা, তো ভিউয়ার্স, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। আপনাদের যদি ক্লাস সম্পর্কিত কোনো মতামত থাকে অবশ্যই মতামত দিবেন এবং আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন। তো আপনাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, পরবর্তী অনলাইন ক্লাসের পর্যন্ত।